আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। যে রাজনীতি প্রতিহিংসার উপর দাঁড়িয়ে থাকে তার ভিত্তি সবসময় নড়বড়ে হয়। বাংলাদেশে এখন আমরা কি দেখতে পাচ্ছি? সর্বত্র প্রতিহিংসা, অরাজকতা। আহ আসলে বিচার ব্যবস্থায় মনে হয় বিচারের সম্মুখীন। এই অবস্থায় বাংলাদেশের মানুষের যে আহ, মৌলিক চাহিদা, মৌলিক অধিকার, চাহিদা না মৌলিক অধিকার, সেটা নিশ্চিত হওয়া তো একটা অসম্ভব ব্যাপার। অথচ ঠিক 14-15 মাস আগে আমাদের বাংলাদেশের একটা ভিন্ন চিত্র ছিল। আমরা আসলে কোন জায়গায় যাচ্ছি? আমাদের পরিণতিটা কি হবে? 20 কোটি মানুষের ভাগ্যে কি আছে আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের দেশে ন্যায় বিচার বলে কোনো কিছু নাই। বিচার ব্যবস্থায় বিচারের সম্মুখীন। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, কারণ সম্প্রতি আমাদের যে আজকের অতিথি যিনি যুক্ত হয়েছেন, তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে ইউরোপীয় যে শাখা জেনেভাতে ওখানে গেছিলেন, এবং আমাদের এই পুরো চিত্রটি ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি হচ্ছেন আপনাদের সবার পরিচিত প্রিয় ব্যক্তিত্ব, ডক্টর হাবিবে মিল্লাত। তিনি একজন রাজনীতিবিদ, এবং তিনি কিন্তু অনেক সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। এবং বর্তমানে পরিস্থিতিতেও তিনি একটি পোর্টাল চালাচ্ছেন, এবং তার একটি অনলাইন ভিত্তিক একটি ওয়েবসাইট আছে, যেখানে তিনি বাংলাদেশের বর্তমানে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই পুরো চিত্রটি, তথ্য উপাত্ত এবং তথ্য সূত্র সহ, কোথা থেকে উনি পেয়েছেন সেই জায়গাগুলো সব সহ তিনি তার ওই অনলাইন পোর্টালে উনি তুলে ধরছেন। এটা আমাদের একটা সোর্স, কারণ এখন তো বাংলাদেশে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই। মিল্লাত ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। উম, আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা। মিলাদ ভাই, আমি বলছিলাম যেটা, যে আপনি আপনি তো কাজ করছেন, এবং আপনি একজন সামাজিক সংগঠকও বলো, সমাজ সংস্কারের কাজেও আপনি নিয়োজিত। নট অনলি আপনি যে শুধুই রাজনীতিবিদ, এবং আপনি একজন চিকিৎসক। আপনার বহুবিধ পরিচয় আছে, বাট এই মুহূর্তে আপনি ফোকাস করছেন যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই জিনিসগুলো আমি আমি যতদূর আপনার পোর্টালে যেয়ে বুঝতে পেরেছি। তো আপনারা সম্প্রতি জেনেভা ঘুরে আসলেন। তো জেনেভার তে যে আপনারা যে আপনাদের আহ, যে আহ, জেনেভাতে আপনারা কি পেশ করলেন, বা আপনারা কি উত্তর পেলেন, বা কার সাথে কথা বললেন, আপনাদের কি পজিটিভ কোনো উত্তর আপনারা পেয়েছেন কিনা, বা সহযোগিতা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো করছে কিনা, সে বিষয়টা নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব। আমাদের দর্শকদের মাঝখানে একটা, কারণ সবাই তো বিপদে আছে, তো এখন বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে এই যে একটা রেকলেস, সীমা ছাড়া যে মানবাধিকার লঙ্ঘন তারা করছে, এবং এইটা তো দেশের ভিতরেও করছে, এবং তার সাথে তার যে সহযোগীরা আছে, জামাত, বিএনপি, এবং সমন্বয়ক নামধারী কতগুলো ছেলে পেলে, এর এর জন্য কি আন্তর্জাতিক জাতিসংঘ বা আন্তর্জাতিক যে সংস্থা, জাতিসংঘের মতো সংস্থা, তাদের কি প্রচ্ছন্ন মদত আছে বা প্রশ্রয় আছে বলেই কি তারা এটা আরো বেশি করে অনুসরণ করতে পারছে? এটা মনে হয় আপনার? আপনি কি বুঝে আসলেন জেনেভা থেকে? ধন্যবাদ। আহ, আপনাকে দর্শকদের শুভেচ্ছা। আমি জেনেভাতে গিয়েছিলাম। সেখানে জাতিসংঘের যে দপ্তরটি রয়েছে সেখানে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনের 60th সেশন চলছিল। হুম। তার একটি ইভেন্টে আমি অংশগ্রহণ করেছি, এবং সেই ইভেন্টটিতে আমি ছাড়াও বেলজিয়াম থেকে একজন, হুম। পোল্যান্ড থেকে একজন, ইংল্যান্ড থেকে একজন এবং ইন্ডিয়া থেকে একজন স্পিকার ছিলেন। এবং তারা বাংলাদেশের মানবাধিকারের বর্তমান অবস্থা, বিশেষ করে গত 14 মাসে এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেগুলো ঘটেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। সত্যিকার অর্থে এই ধরনের ইভেন্ট ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের প্রথম। এজন্যই বলছি যে তারা কিছুটা শুনেছে, কিন্তু বাংলাদেশের
সংবাদ মাধ্যম, গণমাধ্যম যেহেতু নিয়ন্ত্রিত, হুম। সেজন্য সবকিছু তাদের কাছে আসলে পৌঁছায়নি। ওকে। এবং ডক্টর ইউনূস বলেন, জামাত বলেন বা বিএনপি বলেন, তাদের পিআর বা লবিস্ট ফার্মের দৌরত্বের কারণেও যেটুকু বা প্রকাশ পেয়েছে সেটুকু আসলে তাদের কাছে রিফাইন্ড হয়ে পৌঁছেছে। তারা ভাবছে যে বিশাল ইমেজধারী ডক্টর ইউনূস হুম হুম। সেই ইমেজ নিয়েই দেশ চালাচ্ছে, দেশ আগের চেয়ে অনেক ভালো চলছে, এই ধারণাটাই তাদের মনে দৃঢ়ভাবে তারা বিশ্বাস করত। পরবর্তীকালে, বিশেষ করে বছর ঘুরতে না ঘুরতেই, দেখা গেল আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের সেই যে বিশ্বজোড়া খ্যাতি, সুনামেতে চির ধরেছে। এ পর্যন্ত আজকে সহ, আজকে হয়তো তিনি আবারও দেশের বাইরে যাচ্ছেন, রোমে যাচ্ছেন আগামীকাল, হ্যাঁ। 15টি সফর করছেন। তাতে কিন্তু ফটো সেশন ছাড়া, একটি মাত্র মালয়েশিয়া ছাড়া প্রত্যেকটি ছিল, কোনো রাষ্ট্রীয় সফর ছিল না। এবং তিনি গেছেন তার হয় কোনো এনজিওর কাজে, অথবা তারেক জিয়ার সাথে মিটিং করার জন্য, অথবা ইউনাইটেড নেশনসে গেছেন তিন পার্টিকে একসাথে করে নিয়ে তাদেরকে দেখানোর জন্য যে তার সমর্থন আছে, এবং তার উপর কোনো হেনস্থা করার চেষ্টা হলে তারা তাদেরকে পাহারা দিয়ে, যেহেতু তাদের কিছুটা হলেও জনসমর্থন আছে, তারা তাদেরকে রক্ষা করবে। আমরা জেনেভাতে যেটি দেখেছি, আমাদের বক্তারা যে কথাগুলো বলেছেন, এক কথায় গত 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কোনো এক বছরে বা কোনো এক দশকে এত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বাংলাদেশের 637 জন মানুষকে মবের মাধ্যমে হত্যা করা হয়েছে অগস্ট পর্যন্ত। সেপ্টেম্বর এবং অক্টোবরের আজকে পর্যন্ত নতুন হিসাবটি এখনো আসেনি। এর মধ্যে 213 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে পিটিয়ে কুপিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। 64 জন মানুষকে, কমপক্ষে 64 জনকে পুলিশ কাস্টডিতে, অথবা আর্মির কাছে, অথবা র্যাবের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর, অথবা জেলখানায় কাস্টডিতে মৃত্যুবরণ করেছে। 22 জন আওয়ামী লীগের নেতাকর্মী কারাগারে অবহেলায়, বিনা চিকিৎসায় এবং তাদের প্রতি অবিচার এবং মানসিক নির্যাতনের কারণে তারা নিহত হয়েছে। আপনারা দেখেছেন নুরুল মজিদ হুমায়ুন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান নেতা, মন্ত্রী তিনি ছিলেন, তার চেয়ে বড় নেতা ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের জনগণের একজন সম্মানের মানুষ, তাকেও কিন্তু হাত করা পড়ে এপার থেকে বিদায় নিতে হয়েছে। এই ভয়াবহ অবস্থার চিত্রগুলি এই জাতিসংঘে তুলে ধরা হয়েছে নারীদের প্রতি অবর্ণনীয় অত্যাচার, বিশেষ করে নারী স্বাধীনতা খর্ব। নারীদের উপর কমপক্ষে এই 12 মাসে 4200 নারীকে ধর্ষণ করা হয়েছে, 461 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে কমপক্ষে 4200। আপনি যদি দেখে থাকেন, 24শে অগাস্ট, বড়দিনে অর্থাৎ ক্রিসমাস ডেতে, 25শে অগাস্ট, 17টি চার্চে আক্রমণ করা হয়েছে, কমপক্ষে 6 জন আদিবাসীকে হত্যা করা হয়েছে, 3 জন তো হত্যা করা হয়েছে একজন অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ধর্ষণ করার পরে। 30 জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। হাজার হাজার ধর্মীয় প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বা লুট করা হয়েছে, বা ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি যেগুলো, সেগুলোর সাথে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ 1400টি মতো ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ছাত্রদের শিক্ষা জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে। 2 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী মবের ভয়ে গ্রেপ্তার এড়াতে, শুধুমাত্র ছাত্রলীগ বা পারিবারিক আওয়ামী লীগের সাথে সম্পর্কের কারণে তাদেরকে শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না, গেলে মব হয়, মব করে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশও তো বংশোদ্ভূত তাদেরই, তারা সে গ্রেপ্তার করে খুনের মামলায় তাদেরকে পাঠিয়ে দেয়। পরীক্ষা দিতে পারে না, রেজিস্ট্রেশন করতে পারে না, তাদের সার্টিফিকেট দেয় না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা জীবন হুমকির সম্মুখীন। সাংবাদিকদের কথা দিয়ে শুরু করেছিলাম, এ পর্যন্ত প্রায় 286 জন সাংবাদিককে খুনের মামলা দেওয়া হয়েছে। প্রায় 11 জন নামি দামি সাংবাদিককে খুনের মামলায় কারাগারে আটক রাখা হয়েছে। 187 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।
বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেনি। আপনি পুলিশ হত্যাকাণ্ডের বিভৎস, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি হত্যা করা হয়, ওই জুলাই অগাস্টে 44 জন পুলিশ অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, 182 জন পুলিশ অফিসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 500 থানা আগুন দেওয়া হয়েছে অথবা লুট করা হয়েছে, তার কোনো বিচার নেই, 9,000 অস্ত্র লুট হয়েছে, গোলা বারুদ সহ, সেগুলো এখনো খুঁজে বের করেনি। মে মাস পর্যন্ত সরকারের পরিসংখ্যান অনুযায়ী 3,59,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। দেশটাকে একটা কারাগার বানানো হয়েছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি 54 বছরের ইতিহাসে তলানিতে, দেশে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করা হয়েছে। এবং বিচার ব্যবস্থাকে আপনি যদি দেখে থাকেন, পুলিশের হেফাজতে হেনস্থা হচ্ছে, কোর্টে জজের সামনে মারামারি হচ্ছে, কেউ জামিন পেলে তার জামিন বন্ধ করে দেওয়া হচ্ছে, 121 জন সংসদ সদস্য জেলে আছেন বা ছিলেন, তাদের মধ্যে একজন মারা গেছে, আর বাকি 7 জনকে টেম্পোরারি জামিনে আছেন। আর যারা আছেন 113 জন, তার মধ্যে 15 জন মহিলা এমপি সহ, তারা বিনা বিচারে এবং বিনা জামিনে তারা জেলে আছেন। এটা তো কয়েকজনের কথা বললাম, কিন্তু আওয়ামী লীগের প্রায় 1.5 কোটি নেতাকর্মী গৃহহারা। ইংলিশে ইন্টারনাল ডিসপ্লেসড বলে একটা কথা আছে, যারা ডিসপ্লেসড হয়ে যায়, যারা শরণার্থী হয়। বাংলাদেশের 1.5 কোটির বেশি আওয়ামী লীগের কর্মী সমর্থক, তারা বাংলাদেশে রিফিউজি হিসেবে, শরণার্থী হিসেবে বিভিন্ন জায়গায় আছে, দেশের বাইরে আছে, জেলে আছে, কিন্তু দেশের মধ্যেই তাদেরকে লুকিয়ে থাকতে হচ্ছে। তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্কের কারণে তাদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, তাদেরকে এলাকায় ফিরতে দেওয়া হচ্ছে না। এই মিল্লাত হচ্ছে ভাই একটা বাংলাদেশের বর্তমান অবস্থা। মিল্লাত ভাই একটা বিষয় আমি জানতে চাই। আমি আসলে জেনেভার ব্যাপারটা নিয়ে খুবই কিউরিয়াস, কাজ আমার কাছে যেটা মনে হয়েছে, ফেব্রুয়ারিতে যে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিল, একটা বায়াস বেসলেস প্রতিবেদন না, তখন ওনারা যাদের উইটনেস হিসেবে নিয়েছে তারাও তো একটা পক্ষপাত দুষ্ট, এটা একদমই, এটা নিয়ে অবশ্য ওরাও বলেছে যে এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করা যাবে না, তাহলে এটা প্রতিবেদনটা দেওয়ার মানে কি জাতিসংঘের মতো। কিন্তু আপনার এখানে দেখলাম, আপনি তো এই পুরো চিত্রটা তুলে ধরেছেন ওখানে, তাই না, জেনেভাতে। হ্যাঁ, তো এখানে দেখছি আমি যে বেলজিয়াম থেকে লোক মানে প্রতিনিধিত্ব করেছেন একজন, তারপরে ইউকে থেকে, ওনারা যখন শুনলেন, ওনারা কি বললেন? ওনারা আসলে জানেন, ওনারা অনেক কিছুই হুম। স্বীকার করলেন এবং তারা একটু বাড়িয়ে বললেন যে ওকে। আমরা এই ঘটনাগুলো সবকিছুই জানি। হুম হুম এবং আপনি শুনে খুশি হবেন, ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইটস কমিশনের যিনি কমিশনার ভলকার টার্ক, তখন হুম। নিউ ইয়র্কে থাকার কারণে তার সাথে দেখা করা সম্ভব হয়নি। সম্ভব হয়নি। কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়নের যিনি হেড, যার হাত দিয়ে সেই রিপোর্টটা বেরিয়েছিল, ওনার নাম তার কি? সাথে আমি একটু দর্শকদের বলেন। রোরি, আর ও এর ওয়াই, রোরি ম্যাকগভার্ন, রোরি ম্যাকগভ, মেকওভার। হ্যাঁ। তো হুম। ওনার সাথে দেখা হয়েছে, ওনার সাথে আমার 1-to-1 মিটিং হয়েছে। ওকে। এবং সেই মিটিংটিতে আমি তাকে আমাদের গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের একটি প্রাইমারি ক্রিটিক্যাল অ্যানালাইসিস তুলে দিয়েছি এবং তাকে বলেছি যে এই অক্টোবর মাসের মধ্যে আমরা ফুল অ্যানালাইসিসটি আপনাদের হাতে তুলে দিব। আপনি বললেন একটু আগে, যেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না, ওরা লিখেছে, কিন্তু সেটাই কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে ওইটাই বলতে একটা চাচ্ছি। একটা এটা সাক্ষী বা কি বলবো, এটা প্রমাণ হিসাবে ব্যবহার করা হচ্ছে। এটাতে তারা, আপনি যদি তারও একটু উড়ে যান, এই লাইন যেটি বলেছেন তার উপরের লাইনটি যদি আপনি পড়েন, তাহলে দেখেন সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে, দিস রিপোর্ট ওয়াজ নট পাবলিশড অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস এডিটোরিয়াল পলিসি। পলিসি। ইয়েস। অর্থাৎ ইউনাইটেড নেশনস এর যে এডিটোরিয়াল পলিসি আছে সেইটা ফলো করে এটা প্রকাশ করা হয় নাই। তো যদি এডিটোরিয়াল পলিসি ফোকাস না করা হয়, কেন একটা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন একটা রিপোর্ট প্রকাশ করবে, এই প্রশ্নটি আমি তাকে করেছি। হ্যাঁ, এটাই জানতে চাচ্ছি। তিনি হ্যাঁ। তখন চুপ করেছিলেন, তিনি প্রাথমিকভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন। অনেকগুলো প্রশ্ন করেছি, তার মধ্যে দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছি। আমি বলেছি যে কোনো একজন মানুষ অপঘাতে মারা যাওয়া আমরা খুবই দুঃখ দুঃখ পাই, এবং এটা তাদের মাগফিরাত কামনা করি, এবং এটা একটা দুঃখজনক ঘটনা, এটা একটা অন্যায়। কিন্তু আপনি রিপোর্টে উল্লেখ করলেন 1,400 মানুষ মারা গেছে।
আপনি এই নাম্বারটা কোথা থেকে পেলেন? তিনি বললেন, উই গট ইট ফ্রম ডিফারেন্ট সোর্সেস। আই সে, হুইচ ওয়াজ দ্য সোর্সেস? আই ওয়ান্ট দ্য রিপোর্ট, আই ওয়ান্ট দ্য নেমস, আই ওয়ান্ট দ্য অ্যাড্রেস, দ্যাট আই ওয়ান্ট টু চেক। কারণ কারণ ইটস এ হচ্ছে সিরিয়াস অ্যালিগেশন। এটা সিরিয়াস এলিগেশন, এবং এটা 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 আজকেও আমি নিউজ পেপারে দেখেছি যে আইসিটিতে তারা এখনো 1400 জনই বলছেন। হুম। তো আমি তখন তাকে বললাম, বাংলাদেশের গভর্নমেন্টের হেলথ মিনিস্ট্রি বলল 832 জন। পরবর্তীতে দেখা গেল মৃত কয়জন ফিরে আসছে, এবং গত মাসে দেখা গেল 52 জন, তার মধ্যে থেকে কেউ ফাঁসিতে ঝুলে মারা গেছে, কেউ নৌকাডুবিতে মারা গেছে, কেউ আগুনে মারা গেছে, কেউ রাস্তাঘাটে রোড ট্রাফিক রোড অ্যাক্সিডেন্টে মারা অ্যাক্সিডেন্টে গেছে, মারা গেছে। রোড হুম। অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই 52 জনকে বাদ দিলে আর যে কয়জন ফিরে এসেছে, যদি আপনাদের রিপোর্টটি, ওই যে হেলথ মিনিস্ট্রি রিপোর্টটি সঠিক হয়ে থাকে, তাও তো সংখ্যাটি 750-র কাছাকাছি থাকবে। এ কথাও আমি বলেছি। জামাতে ইসলাম 10 ভলিউমের একটা শহীদদের তালিকা প্রকাশ করেছে, প্রমাণ সহ। তাতে সংখ্যা হলো 691 জন। ওয়ার ডিড ইউ গেট দিস 1400? তিনি তখন তার কোনো তেমন উত্তর দেননি। তখন আমি তাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে, আমি আপনাকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিব, তো তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন। রিভেঞ্জ অ্যাটাক, হুম। আপনারা বারবার রিভেঞ্জ অ্যাটাককে সফটলি দেখানোর চেষ্টা করেছেন, যে রিভেঞ্জ অ্যাটাক করলে ঠিক আছে, ওরা রিভেঞ্জ অ্যাটাক করে নিয়ে কোনো, ইজ ইট ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অর নট? অবশ্যই এটাকে স্বীকার করতে হবে। তাহলে হুম। আপনি এটা উল্লেখ করেছেন কেন? তারপরে বলেছেন একটা জায়গায় রিপোর্টের যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করে কোনো উত্তর পাওয়া যায়নি। আমি মাসুদ বিন মোমেন, তৎকালীন ফরেন সেক্রেটারি, তার 4 পৃষ্ঠার চিঠিটা তাকে দিয়েছি, যে এই চিঠিটা আপনি পেয়েছিলেন সেই সময়। তিনি তো আর অস্বীকার করতে পারবেন না, চিঠিটা তো পেয়েছিলেন। তখন তাহলে লিখলেন কেন তাদের সাথে যোগাযোগ করে কোনো উত্তর পাওয়া যায়নি? আমি বললাম, উই হ্যাভ মেনি কোয়েশ্চেন টু আস, আমরা আজ জিজ্ঞেস করতে চাই। তো উনি বললেন যে, আমার একটা মিটিং আছে, আমার আর 10 মিনিটের মধ্যে যেতে হবে। 45 মিনিট হয়ে গেছে। তো আমি বললাম, ঠিক আছে, উইল কিপ ইন টাচ এন্ড উইল কাম ব্যাক এগেইন, আমি বলে আসছি। তো এরপরে তারা একটা বিপ্লব ভাই, রিপোর্ট বের করছে এখন। বিপ্লব ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, এই যে মনে করেন জাতিসংঘের যে বায়াসনেস, এটা তো আমরা কিন্তু একদম, আপনার প্রশ্ন উনি ওনাকে যে প্রশ্নটা করছেন মিস্টার রোরিকে, সেখান থেকে তো বেরিয়ে বেরিয়ে এসছে যে তারা খুবই বায়াসলি, এবং আমার 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 মতো অনেকের মানুষ মনে করে যে এই যে আজকে যে বিচারটা হচ্ছে, কারণ এরা তো একটা ওই যে উইপ, মানে একটা এভিডেন্স হিসেবে ব্যবহার করছে এই প্রতিবেদনটা, যদিও তারা এটা করতে পারে না। কিন্তু এখন তো কোনো আইনের শাসন নেই বাংলাদেশে। কিন্তু এরকম যদি হয় যে এই যে জাতিসংঘের এই যে ভুলভাল তথ্য প্রতিবেদন, ভুলভাল স্টেটমেন্টের কারণে এই যে এত এত মানুষ সাফার হচ্ছে, এইটার জন্য জাতিসংঘ কার কাছে অ্যাকাউন্টেবল? জাতিসংঘের কমপ্লেনটা, কারণ আপনাকে তো তাকেই বলতে হচ্ছে, যারা এই কাজটা করেছে তারা তো। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, ভলকার টার্ক, আপনি বললেন যে কারো কারো সাক্ষাৎকার নেওয়া হয়েছে, কারো কারো নেয়নি। আমি তখন হুম। সেপ্টেম্বর মাস, আমি তখনও দেশে পালিয়ে আছি। আমি ইমেল করেছি, আমি আমার স্টেটমেন্ট দিতে চাই, আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ওকে, আমাকে তাই? মিথ্যা খুনের মামলায় আসামি করা হয়েছে। হুম। হুম। আমি তোমাদের কাছে এভিডেন্স দিয়ে কথা বলতে চাই যে আমি ওয়ার আই ওয়াজ এট দ্যাট টাইম, হাউ হুম। ওয়াজ আই ওয়াজ ইনভলভ। তখন ওনারা বলেছেন যে, আমি তো কোনো উত্তর পাইনি, কারণ আওয়ামী লীগের সব নেতারা কর্মীরা তখন পালানো, খুব বেশি লোকের ইন্টারনেট অ্যাক্সেস ছিল না বা যোগাযোগ ছিল না যে তাদের সাথে যোগাযোগ করবে। আমি হুম। বলেছি, আমি পার্সোনালি যোগাযোগ করেছি, তোমরা কেন আমার ইন্টারভিউ নাওনি? তোমরা হুম। শুধু কেন একতরফা ইন্টারভিউ নিয়েছো? এই কথাটা আমি উল্লেখ করেছি। আরেকটি কথা উল্লেখ করেছি, ঠিক আছে, বাংলাদেশ সম্বন্ধে তোমরা হচ্ছে নিউট্রাল একটা বডি। তোমরা যেমন আওয়ামী লীগের প্রধানের সাথেও কথা না বললে, অপোজিটের যে প্রধান ডক্টর ইউনূস, তার সাথেও কথা বলতে পারবে না। বাট আই স এ ফটোগ্রাফ, এটা সম্ভবত জানুয়ারিতে, ডক্টর ইউনূসের সাথে তোমার হেড বসে কথা বলছে এবং রিপোর্ট তৈরিতে সহযোগিতার কথা বলছে। ডাজন্ট লুক ইট লুক লাইক এ বায়াস রিপোর্ট? তো এই ব্যাপারে আসলে তারা কোনো তেমন কোনো সদুত্তর দিতে পারে নাই। তা আমরা আমাদের কাজকর্ম অব্যাহত রাখবো, এবং আমরা চাই, হ্যাঁ, যদি কেউ অপঘাতে মারা যায়, যদি কাউকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়, বিচার চাই, যে কোনো মানবাধিকার কর্মী বিচার চাইবে, যে সময় হোক না কেন। কিন্তু মিথ্যা তথ্যের ভিত্তিতে কিংবা বায়াস তথ্যের ভিত্তিতে সেটি হওয়া, এই যে ইরিপেয়ারেবল ড্যামেজ হয়ে গেছে এই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত, 1400 1400 করতে করতে, কিংবা জাতিসংঘের রিপোর্টটি আমাদের বিপক্ষে গেছে, বা সত্তর, এটা যে সত্য নয়, বাংলাদেশের সাধারণ তথ্য জনগণ তো আড়াল এটা করা বুঝে না। হয়েছে ওখানে হ্যাঁ, জাতিসংঘ রিপোর্টে।
সেটাতে যে বাংলাদেশের জনগণ তো বুঝতে পারবে না আসলে। না। বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না যে যতক্ষণ না রিপোর্টটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে না দেখবে। এবং তা সেটা আবার খোঁজ করতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে শুধু পড়লে হবে না, আসলেই ঘটনাটি সেটি কিনা। না, আমি সে ধন্যবাদ। কারণে আপনার কাছে জানতে চাইছিলাম যে জাতিসংঘ তো এটাও তো ঠিক নয়, এটাও তো এক ধরনের অপরাধ, যেটা তাহলে জাতিসংঘের এই ধরনের আম, এই যে একটা অপরাধের সাথে সহযোগী হিসেবে আরেকটা অপরাধ করলো জাতিসংঘের মতো জায়গায়, সেই তাহলে জাতিসংঘ কার কাছে জবাবদিহিতা? জাতিসংঘের কি জবাবদিহিতার ঊর্ধ্বে জাতিসংঘ যে এই কাজটা করলো? আজকে না হলে তো আমরা জানতামই না, তো আমাদের কাছে তো জাতিসংঘ প্রভু টাইপ, ওরা যা বলবে ফাইনাল। তো ওদের জবাবদিহিতা নাই? আপনি দেখুন, ওদের আসলে জবাবদিহিতা এবং ক্ষমতা আমরা জাতিসংঘকে আসলে অনেক বড় করে দেখি। দেখি। কিন্তু কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কেমন নাচাচ্ছেন দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি, উনি তো বলছে খুব দরকার। মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ, কেমন আমি নাচানো দেখছি। যাচ্ছে। হ্যাঁ। হ্যাঁ। সুতরাং জাতিসংঘ ওই সত্যিকার অর্থে এই প্যালেস্টাইন গাজা নিয়ে একটার পর একটা রেজলিউশন নিবে। এবং তারা ওই যে শুনেছিলাম যে নখ দন্তহীন বাঘ, হুম, এটা এরকম একটা কিছু। কিন্তু আমাদের দেশের জনগণ না বুঝার কারণে, তাদের শক্তি সামর্থ্য সম্বন্ধে ধারণা না থাকার কারণে তারা আজকাল এবং তারাও সেটাই তৃতীয় বিশ্ব বা আমাদের মতো দেশগুলোতে খুব ভালো করে কিন্তু আহ তারা যা করে তাদের কাছে, আমাদের কাছে মনে হয় যে স্বর্গীয় কিছু, আসলে আসলে তেমন কিছু সত্য নয়। আ- আচ্ছা, আরেকটা প্রশ্ন এই প্রসঙ্গে করতে চাই। আপনি তো ওনার সাথে, মিস্টার রনির সাথে কথা বললেন, আপনার সাথে যে আরো প্যানেল স্পিকার ছিলেন দুইজন, আমি একটু বেলজিয়ান যে স্পিকার বা ইউকে, ওনাদের সাথে কি আপনার পাউলো ওয়ান অন ওয়ান কাসাকা হয়েছে? মানে একটু কথা হয়েছে, বল। জি। কথা বলা হয়েছে। বিশেষ করে পাউলো কাসাকা যেটা বললেন যে জি। উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, মিটিং এও বলেছেন যে ডক্টর ইউনুস মানবাধিকারে বিশ্বাস করে কিনা ওনার সন্দেহ সৃষ্টি হয়েছে। ওকে। এবং উনি বারবার ডক্টর শাহরিয়ার কবির সম্বন্ধে বলেছেন, হুম। যিনি কোন দলের সাথে কখনো সম্পৃক্ত ছিলেন না, যিনি একজন বীর, মুক্তিযুদ্ধের একজন অন্যতম বীর, যিনি বাংলাদেশের জেনোসাইড নিয়ে কাজ করেন, হ্যাঁ। যিনি মানবাধিকার নিয়ে কাজ করেন, তাকে কেন এই বয়সে এতদিন কোনো জামিন না দিয়ে বেলে রাখা হচ্ছে, তিনি আসলে খুব হতাশা প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন তিনি সারা দুনিয়ায় এটা নিয়ে ফাইট করবেন। মানে ইনি তো বেলজিয়ান ডিপ্লোম্যাটের কথা বলছেন probably। বেলজিয়াম এমইপি, এক্স মেম্বার পার্লামেন্ট, ইউরোপিয়ান পার্লামেন্ট, পর্তুগিজের, ওকে, ওকে, পর্তুগালের, ওকে, বেসড ইন বেলজিয়াম। ওকে। আর যে ক্রিস্টোফার ব্ল্যাকবার্নের কথা বলেন, ইউকে থেকে যিনি গিয়েছিলেন, জি। তিনি সুস্পষ্টভাবে হিল ট্রাক্স নিয়ে খুবই চিন্তিত। ওকে। এবং তিনি দেখেছেন কিভাবে তিনি খাগড়াছড়ির ঘটনাগুলো উল্লেখ করে হুম। সবার সামনে প্রেজেন্টেশন দিলেন। এবং ঘরের মধ্যে শতাধিক মানবাধিকার কর্মী ছিল বিভিন্ন দেশে। হুম। তারা সত্যিকার অর্থেই তার এই সুন্দর বর্ণনা এবং বক্তৃতায় এবং যেগুলো দেখিয়েছেন, তাদের সত্যিকার অর্থেই একদম কি বলে, পিনপতন নিরাপত্তা ছিল হুম, সেই পিন সময়টিতে। ড্রপ সাইলেন্ট যেটাকে পিন বলে। ড্রপ সাইলেন্স, সরি, পিন পতন নিরাপত্তা, হ্যাঁ। পিনপতন নিরাপত্তা সেটা ছিল আর কি। তারপরে মিনাত ভাই, একটা বিষয় আমি জানতে চাই একটু, মানে যেহেতু আপনাকে পেয়েছি, আমার অনেক কিউরিসিটি হচ্ছে। এই যে আপনারা যে এখানে, তো তার মানে কি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিভিন্ন আপনাদের যে যারা বক্তা ছিলেন বলেছেন, তো এটার ব্যাকগ্রাউন্ডটা কি বলবেন? কিভাবে আপনারা মনে হলো যে না, এই ধরনের একটা কনফারেন্সে আপনাদের যাওয়া উচিত? কিভাবে আপনি যোগাযোগটা করলেন যে না, উই শুড অ্যাড্রেস দিস ইন, মানে আপনি কি একটু ব্যাকগ্রাউন্ডটা বাংলাদেশের বলবেন? এইসব এইসব করতে হলে ইকোসোক জি। নামে যে ইউনাইটেড নেশনস এর অর্গানাইজেশনের মেম্বার হতে হয়। সেই মেম্বারশিপ আসলে আমাদের কারো নেই। জি। কোনো অর্গানাইজেশন নেই। নেই। আছে, অধিকারের আছে, আইন সালিশ কেন্দ্রের আছে, আমাদের আরো আরো 13-14টা আছে, আমাদের নেই। তো তখন আমরা সেন্টার ফর জেন্ডার জাস্টিস এন্ড উইমেন এম্পাওয়ারমেন্ট, একটা অর্গানাইজেশনের মাধ্যমে আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। ও, ও, আপনারা ওই, কিন্তু আপনাদের মনে হয় নাই, এখন কি মনে হচ্ছে যে আমাদের আসলে এই ধরনের কোনো একটা অ্যাফিলিয়েশন থাকা, এর ধরনের কোনো অর্গান খুবই জরুরি। খুবই আমি তো জরুরি? ভেবেছিলাম যে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, জি। হয়তো তাদের থিঙ্ক ট্যাঙ্করা এই ব্যাপারে থিঙ্ক করেছেন, কিন্তু তারা যে এটা ভুলে গেছেন এটা আমি আসলে বুঝতে পারিনি।
আচ্ছা আচ্ছা, মানে ব্যাট ফেস যাওয়াতে অনেক লুপ হোলস গুলা যেখানে যেখানে ভুল হয়েছিল, এই প্রশ্ন একটা আমি আপনাকে করব, করে রেখেছি যে আসলে এটাও একটা বিষয় যে এত বড় একটা বিষয় যে যেখানে আপনার এই ধরনের ঘটনা হতেও তো পারে, যে হলো একটা আমাদের এরকম একটা বিপর্যয়ে আমরা আসলে ছন্দপতন একদম। একদমই, তো আমরা আসলে মানে ওখানে হলে আমরা কি কি করতে পারি, আমাদের কি কি অর্গানাইজেশন থাকা উচিত, সেটা না, এটা একটা খুবই আশ্চর্যের বিষয়। তো খুবই আশ্চর্য, তবে একটা কথা বলে রাখি, জি, যে কোনো সরকারেরই, সে যে সরকারি হোক না কেন, জি, মানবাধিকারের প্রশ্নে শ্রদ্ধাশীল হওয়া উচিত। সেটা এক্স্যাক্ট। বাংলাদেশের যে সরকারি আসুক না কেন, যেই দলকারের সরকারি আসুক না কেন, দমন পীড়ন করে আসলে বাঙালি জাতিকে দমন করা সম্ভব নয়। এটা কিন্তু সেই 52 থেকে 71 পর্যন্ত, 71 পরবর্তীকালে দেখা গেছে। দেখা আমরা যেন গেছে। এই ভুলটি না করি, যে দমন পীড়ন করে আমরা যেন ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা না করি। অনেক ধন্যবাদ, আপনি যে এত এই কথাটা এত ক্লিয়ারলি বললেন। আহ, সেই জন্য এই যে কে বলে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের মানে যেটা ফিল করে দমনপীড়ন, এই যে আপনি এত সুন্দর একটা স্টেটমেন্ট দিলেন, আপনারা তো দিচ্ছেন। অনেক ধন্যবাদ মিল্লাত ভাই। আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাই। আমি আপনার ওই যে আপনার যে পোর্টাল থেকে আমি দেখছিলাম যে 102 জন এমপি, মন্ত্রী, তারা জেলখানায় না? একশো তার একুশ জন 121 জন, তার মধ্যে বোধহয় 7 জনের জামিন হয়েছে। জামিন হয়েছে। কাদের শুনে রাখুন, যারা যেমন ধরেন, একজন হচ্ছে সাবর হোসেন চৌধুরী 6 ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন। হ্যাঁ, একজন হচ্ছে ওই যে আইভি আপা, আইভি রাজিয়া রহমান। পারভীন, উনি তো জামিন পাননি। পাননি? উনি তো উনি তো মেয়র ছিলেন, উনি এমপি ছিলেন না, এবং উনি উনি, জামিনও পাননি। ফেসবুকে ফলস স্টেটমেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে কালকে কেউ একজন বলছিল, কনফার্ম করলো যাই যে বলুক, ওই ফেসবুক, এগুলো হলো ফেসবুকের কথা। কথা। ফেসবুক আমি আচ্ছা। অনেক অনেক কম বিশ্বাস করি। আচ্ছা। আচ্ছা। তারপরে হচ্ছে ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু, মঞ্জু তিনি 3-4 ঘন্টার মধ্যে জামিন পেয়েছেন। জামিন পেয়ে গেলেন। হ্যাঁ, কিশোর, ওনার পুলিশ স্টেশন থেকে চলে গেছেন। যেমন ধরেন, আমার কাছে পুরো লিস্টই আছে 6 জন। দুর্ভাগ্যজনক ভাবে একজন মহিলাও, 15 জন মহিলা আছে, 15 জন মহিলার মধ্যে, হ্যাঁ, এখনো একজন জামিন পাননি। জামিন পানি। তো এই যে একটা ওনারা তার মানে কি, বেশিরভাগ আওয়ামী লীগের এমপিরা দেশেই আছেন, কেউ হয়তো এখনো হাইড আউটে আছেন, এবং এতজন একদম জেলেই আছেন, 127 জন। এই অবস্থায় এই যে এবং একটা খুব ভয়াবহ যে কথা শুনতে পাই আমরা সবসময়, আমার ধারণা আপনার কানেও এসছে, এই যে বিচারটা হচ্ছে, বিচারে একটা ভয়াবহ রায়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা তারা, কেউ বলে ডিসেম্বর, কেউ বলে নির্বাচনের আগে রায় দিবে, এই হবে ওই হবে ওই হবে। তো এই বিষয়টাকে আওয়ামী লীগ হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনারা কিভাবে মোকাবেলা করার চেষ্টা করছেন? বা কারণ এই কোর্টেই তো এই বিচারগুলো হতে পারে না, এবং কোনো জামিন হচ্ছে না, কোনো সমন নাই, কিছু নাই, যাকে পাচ্ছে ধরে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। তো এই যে একটা সিচুয়েশন, এবং বিশেষ করে যে ছাত্ররা, যেটা আপনি আগেই তথ্যপত্র দিয়ে দিলেন, কিন্তু আজকের যে এই অবস্থাটা 14 মাস হয়ে গেছে, মানুষও কিন্তু মানে সাফোকেটেড হয়ে একসময় মরে যাওয়ার মতো, আচ্ছা ঠিক আছে আমি গিভ আপ করলাম, ওরকম অবস্থায় চলে আসছে কিন্তু সিচুয়েশনটা। তাহলে এই এ- এই এই অবস্থায় আমার কাছে বারবার মনে হয় যে, বিশেষ করে আমি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা ধরি, এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারও হচ্ছে। আপনাদের কি মনে হয় যে এ ধরনের আপনারা আপনাদের মতো কোনো আইনজীবী বা আইনজ্ঞর সাথে কথা বলা, বিদেশি লবিস্ট বলে বাংলায়, আমি বাঙালি আমার দর্শকদের জন্য বলছি, যে দেখেন এই যে বিচার বহির্ভূত যে আটক হচ্ছে, আইনের আহ, কোর্টে নেওয়ার সময় মানে লাঞ্ছনা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। হ্যাঁ হেনস্থা করা হচ্ছে, এবং দীপু মনি আপাতত বললেনই যে আমার মরার পরে বোধহয় প্রমাণ হবে যে আমি অসুস্থ ছিলাম। তো এই অবস্থায় আপনাদেরকে এরকম মনে হয় যে কোনো আইনি সহায়তা আপনারা রাজনৈতিক দল হিসেবে বাইরে থেকে নিয়োগ করবেন, বা সিস্টেম কি আমি জানি না। যে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আওয়ামী লীগ কিভাবে জামিন পায় সেটি আমি দেখব। দেখবো, 5,000 টাকাও তো পুরস্কার দিয়েছিল মিছিল হলে। আর যে দেশের আইন উপদেষ্টা বলেন যে যদি জামিন দেওয়া হয়, তাদেরকে আসলে যারা দেন তাদেরকে প্রতিও সুনজর থাকে তার। সুতরাং সেই দেশে আইনের কথা বলে কোনো লাভ নেই। লাভ নেই।
তবে দেখেন তারা কিন্তু দিন দিন পিছিয়ে যাচ্ছে। প্রথমে কিন্তু বলেছিল জেনোসাইড, হুম। এবং আইসিটিতে জেনোসাইডের বিচার হবে। তারা কিন্তু সেটা থেকে পিছিয়ে এখন মানবাধিকার, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার উপরে বিচার করছে। এবং তাতে হত্যাকাণ্ড হিসেবে যে 4টি মামলা নেওয়া হয়েছে, একটি মামলার রায় হয়তো বা একটি বা দুটি তিনটি মামলার রায় হয়তো বা ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। এবং হুম। সেগুলোতে আমরা আশা করছি মিনিমাম শাস্তি হবে ফাঁসি। আর বাদ বাকি এর নিচে তার শাস্তি নেই, এখন উপরে কোনো শাস্তি আছে কিনা আমি জানি না। তো ব্যাপারগুলো এভাবেই সাজানো। এবং যে তথ্যগুলো, এই যে আপনি জাতিসংঘের রিপোর্টটা তারা তথ্য হিসেবে ব্যবহার করছে, এই ধরনের তথ্যের উপর নির্ভর করে সেগুলো কাজগুলো করা হচ্ছে। এবং আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করতাম, তাদেরও প্রায় 23 জনকে, হুম। এক লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত আসামি করা হয়েছে। হুম। এবং ভবিষ্যতে হয়তো এই আসামির সংখ্যা বাড়বে। বাড়বে। যে সরকার নিজের কোনো জনভিত্তি নেই, যে সরকার অসাংবিধানিক ভাবে অর্থাৎ সংবিধানকে ভুলভাবে ব্যবহার করে ক্ষমতা এসেছে, সেই সরকারের সময় যে বিচারগুলো হবে সে এ ধরনের বিচারই হবে, এটি আমরা তো আশা করি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি আওয়ামী লীগের নীতি নির্ধারক কেউ নই, না, আমি জাস্ট, হ্যাঁ। আমি নীতি নির্ধারক নই, আমি বলে রাখছি হুম। যে যারা যাদের এই নিয়ে চিন্তা ভাবনাটা করার দরকার তারা নিশ্চয়ই এই নিয়ে চিন্তা ভাবনা করছেন। তবে আমি আসলে দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আমি হতাশ আচ্ছা। এ ব্যাপারে, হুম। যে যার যেখানে যেটুকু করার দরকার ছিল আমি দেখতে পাচ্ছি না। আমি আসলে হতাশ এই মামলাগুলোর ব্যাপারে, যে এখানে তবে আরেকটা কারণ, বাংলাদেশের বাস্তব পরিস্থিতি বুঝতে হবে। কোনো আইনজীবী কিন্তু এই কিছুদিন আগ পর্যন্ত কারো পক্ষে দাঁড়াতে পারতো না, তাদেরকেই হেনস্থা করা হতো। বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই, বা পৃথিবীর ইতিহাসে ঘটেছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, 84 জন আইনজীবীকে একদিনে জেল হাজতে পাঠানো। সুতরাং এই হচ্ছে পৃথিবীতে কোথাও। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। 874 জন আইনজীবীকে হত্যা মামলার আসামি করা হয়েছে। এখন তাদের অনেকেই বিনা বিচারে বিনা জামিনে জেলে আছে। এই যখন আইন শৃঙ্খলার অবস্থা, তখন সুবিচার ন্যায় বিচার, একসময় নাটক দেখতাম কি, সুবিচার না ন্যায় বিচার নির্বাসনে, অনেক দিন আগে দেখেছি। সেটা এখন নির্বাসনে চলে গেছে, কবে ফেরত আসবে আমরা জানি না। হ্যাঁ, সেটাই, সেই প্রশ্নটাই তো আপনাকে, আপনি ও যেহেতু সুবচন নির্বাসনে সম্ভবত ছিল। সুবচন নির্বাচনে, হ্যাঁ। তো সেই প্রশ্নটাই করছিলাম যে আসলে আপনি নীতি নির্ধারক নন, কিন্তু আপনি একজন রাজনৈতিক, আওয়ামী লীগের রাজনীতি তো করেছেন বা করেন। তো এই যে মনে করেন যে, যেহেতু আসলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে আওয়ামী লীগের কাছেই তো মানুষের, সাধারণ মানুষ, আপনি যদি ভিডিওতে দেখবেন যে সাধারণ মানুষ আওয়ামী লীগকে চাচ্ছে, আওয়ামী লীগের কাছেই প্রত্যাশা। তো সেই অর্থে চিন্তা করলে আসলে ওরা তো যা ইচ্ছে তাই করছে, আইন শৃঙ্খলারই এখন বিচার হচ্ছে, আইনেরই বিচার হচ্ছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আসলে প্রথম দিকে আমরা যারা শো করতাম আমরা বলেছি আওয়ামী লীগ তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, কি করবে, বাট ইটস বিন 14 মান্থস, রাইট? সো এখন তো আসলে একটু গোছানো দরকার, কারণ ইটস ইটস আবারও আমি বলি আপনাকে জি। যে, যে পরিকল্পনা জি। আওয়ামী লীগের মতো দলের একটি থাকার কথা ছিল, জি। আহ, আছে কিনা আমি সে সম্বন্ধে অবগত নই। তবে কোন ধরনের বড় ধরনের পরিকল্পনা থাকলে, বিশেষ করে প্রকাশ্য নেতৃত্বের এত অভাব, যে বাংলাদেশে বললাম তো 1.5 কোটি মানুষ গৃহহারা, কোটি কোটি মানুষ আওয়ামী লীগের কর্মী সমর্থক, আওয়ামী লীগের ভোটার, তারা দিশেহারা আজকে। তারা প্রকাশ্য নেতৃত্বের অভাবে তারা আসলে রাজপথে নেমেও বারবার ফিরে যাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি আপনার কাছ থেকে মিলাদ ভাই জানতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমি আপনাদের উইকিপিডিয়া গুলো দেখি, আপনি নিশ্চয়ই আপনি দেখেন যেহেতু আপনি এগুলো নিয়ে কাজ করেন। আপনি কি দেখে লক্ষ্য করেছেন যে আপনি যদি ছাত্রলীগ লিখে উইকিপিডিয়া সার্চ দেন, ওখানে একদম উইকিপিডিয়া গুলো ওরা সব দখল করে ফেলেছে, যে ওখানে লেখা সন্ত্রাসী সংগঠন। আপনি জাস্ট উইকিপিডিয়াতে আপনাদের সমস্ত সংগঠনগুলোকে সার্চ করে দেখেন, সমস্ত সংগঠনের এই ধরনের ডেসক্রিপশন সব দেওয়া আছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে তারা মানে আট ঘাট বেঁধে মনে হয় লেগেছে আর কি। মানে এইটা তো আজকে থেকে না, বহু 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 দিন থেকে। রাজনীতি তো একটা প্রতিযোগিতা, জি। রাজনীতিতে জনসেবা করার জন্য প্রতিযোগিতা।
জি। কেউ যদি প্রতিযোগিতায় এগিয়ে থাকে, তাকে আমরা যত দোষী দেই না কেন, আমরা যে প্রতিযোগিতায় পিছিয়ে, পিছিয়ে, হ্যাঁ। সেই দোষটুকু তো আমাদের স্বীকার করে নিয়ে পরিকল্পনা করতে হবে। হুম। আমাদের পক্ষ থেকে উইকিপিডিয়াকে আমি দাম দেই না কেন? কারণ হচ্ছে এরা স্টেটমেন্ট চেঞ্জ করা যায়, লেখা যায়, ইচ্ছা করলে লেখা করা যায়, যায়, হ্যাঁ। ওইটা ওইটা কোনো ভেরিফাইড কিছু না। এবং কিন্তু তবুও তো একটা ডকুমেন্টেড না, কিছু আছে এখানে। ডকুমেন্ট মানে কি, আমরা কি সাধারণ মানুষের অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন, এটা হ্যাঁ, একটা পিপলস পারসেপশন। একটা মানুষ, পারসেপশন। একটা ইয়াং বাচ্চা, তরুণ প্রজন্ম একটা করছে, এভাবে পড়ছে, ইংরেজিতেও যখন হবে দেশে বিদেশে। মানে উইকিপিডিয়া কি, আমরা বলি গুগল থেকে সোর্স করছি, উইকি দেখো, ইটস এ সার্চ কিন্তু ইঞ্জিন, রাইট? কিন্তু এই সার্চিং ডেফিনেটলি, কিন্তু এইটার আসলে কোনো ভেরিফাইড ইনফরমেশন না। ভেরিফাইড তারপরও ইনফরমেশন না, ফর শিওর। তারপরও তারপরও এর প্রেজেন্সটা তো আছে। প্রেজেন্স তো আছে। ওরা যদি 100টা করতে পারে, আমরা কেন 115টা করতে পারছি না? হ্যাঁ। কম্পিটিশন তো। আপনি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ছোটবেলা থেকে শুনে আসছেন। এক্স্যাক্টলি। যদি আপনি টিকে থাকতে চান, আপনাকে যুদ্ধ করে টিকে থাকতে হবে। আপনি জি। যদি যুদ্ধের মাঠ ছেড়ে দেন, কিংবা ওই লেভেলে যুদ্ধ করার আপনার আহ ক্ষমতা সক্ষমতা না থাকে, তাহলে আপনাকে সক্ষমতা তৈরি করতে হবে, স্ট্র্যাটেজি রাইট। চেঞ্জ করতে হবে। সেই স্ট্র্যাটেজিটা চেঞ্জ করছি কিনা আমি আসলে জানি না। আপনি হয়তো আমাদের যারা নীতি নির্ধারক, তাদের তো আপনি অনেককেই চেনেন। তাদের ফোন করে তাদের সাথে কথা বলে তাদের শোতে নিয়ে আসেন, তারা নিশ্চয়ই ভালো করে বলতে পারবে আমার চেয়ে। না মিল্লাত ভাই, আপনি যে কাজ করছেন, কারণ আমার যদি কোনো ইনফরমেশন দরকার হয় আমি আপনার পোর্টালে যাই, টু বি অনেস্ট, বিকজ রাইট দিস মোমেন্ট আপডেটেড আপনি সমস্ত কিছু। যেভাবে বলছেন, কালকে ওইটা হ্যাক হবে না হয় বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ। আপনাকে একটা বলা কথা উচিত। বলি। হ্যাঁ, এই যে জি। এই মিটিংটা যখন আমরা করছিলাম, জি। তখন এটা একটা বড় ফেসবুক থেকে এটা ভিউ হচ্ছিল, 227 ভিউ হচ্ছিল, 227,000 ভিউ হয়ে গেছিল। হঠাৎ তারা বললো যে স্লো হয়ে গেছে। হুম, স্লো হয়ে গেছে। আমিও স্লো, দেখছিলাম। স্লো তো আর অটোমেটিক আমাদের হয় না। ঠিক ছিল। হ্যাঁ। হ্যাঁ, বাংলাদেশের কথা বলছে, হ্যাঁ, স্লো হয়ে বাংলাদেশে গেছে। ওরা আমাকে বলছে, আপা শুনতে পাই না কিছু। হ্যাঁ, স্লো হয়ে গেছে, শুনতে পায় না কিছু। কাজেই তারা তো ধরেন ধোয়া তুলসীর পাতা। তারা হঠাৎ করে ভুল করে স্লো হয়ে গেছে। আমাদের সময় যেমন আগুন ধরে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল, তেমনি ভাবে এদের সময় হয়তো এরা স্লো হয়ে যায় হঠাৎ করে। তো সব সব মানুষকে ধোকা দেওয়া যায় না আসলে। যে মানুষকে ধোকা দিতে চায়, তারা ধোকাতে পড়ে যায়। এই সরকারের আর বেশি দিন টিকতে পারবে না। তারা কোনোভাবে একটা যেন তেন নির্বাচন করে তারা দেশ ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করছে। এটা হ্যাঁ, কাউকে, দেখলাম। কার কাছে শোনার দরকার নেই। এটা যিনি রাজনীতি ফলো করেন তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন, যারাই করেন। এর জন্য বেশি জ্ঞানী হওয়ার দরকার নেই। আচ্ছা, এই যে একটা, মানে আমি একদম শেষের দিকে চলে আসছি। আহ, আপনি এই যে প্রফেসর ইউনুস, ডক্টর ইউনুস, এই ভদ্রলোকের মনস্তত্ত্বটা মাঝে মাঝে সবাই অনেকভাবে আর এসব মানে এক্সপ্লেইন করতে পারে না। আপনি এই ভদ্রলোককে কিভাবে এক্সপ্লেইন করবেন? আপনার দৃষ্টিতে এই আহ, ভদ্রলোক কেমন? ওনাকে আমি দুই ভাবে দেখি। 5ই অগস্ট পূর্ববর্তী হুম, এবং হুম, 8ই অগস্ট পরবর্তী। সত্যিকার অর্থে 8ই অগস্টের আগে তার সম্বন্ধে আমার একটি সুবিশাল ধারণা ছিল বাংলাদেশের সাধারণ মানুষের সম্পর্কে। হুম, নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তিতে পেয়েছেন, কিন্তু শান্তি সম্বন্ধে তিনি কি করেছেন জানি না। হুম, গ্রামীণ ব্যাংকের সময় অনেক কথা শুনতাম, তবু তিনি একটা এমন একটা ইমেজ ক্রিয়েট করেছিলেন যে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করত ডক্টর ইউনূস আসলে হয়তোবা 54 বছর যেভাবে দেশ চলেছে তার চেয়ে ভালোভাবে দেশ চলতে পারে। অনেকের মতো বোকার মতো আমিও একজন বোকা মানুষ, আমিও সেটাই চিন্তা করেছি। 5ই অগস্ট পর থেকে তার মুখোশ উন্মোচন হলো। তিনি একজন প্রতিহিংসা পরায়ণ, লোভী, এবং নিজের স্বার্থ ছাড়া তিনি কিছু বুঝেন না। এটা হলো 3 লাইনে। আমি শুধু দুই তিনটি কথা বলবো। জি। আপনি দেখেন, গ্রামীণ ব্যাংকের শেয়ার 25 ভাগ ছিল সরকারের, 75 ভাগ ছিল গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনূস রাইট। গভর্নমেন্ট। সেটা তিনি করে নিয়ে গেলেন 90 ভাগ, সরকারকে দিলেন 10 ভাগ। এখানে প্রায় বছরে 16,000 কোটি টাকার মতো লেনদেনের একটা ব্যাপার থাকে। ব্যাপার আছে। 666 কোটি টাকা গ্রামীণ কল্যাণের এক কলমের খোঁচায় তিনি মাফ করে দিলেন। গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত ট্যাক্স মওকুফ করে দিলেন। গ্রামীণ ওয়ালেট, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ আদম ব্যবসায়ী, সরি ম্যান পাওয়ার লাইসেন্স,
তিনি এগুলো নিয়ে নিলেন নিজের ব্যবসাকে এক্সপান্ড করার জন্য। তো সুতরাং একজন মানুষ রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে 14 মাসের মধ্যে যেভাবে দেশের জনপ্রিয়তা হারিয়েছেন, তেমনি ভাবে বিদেশি তার বন্ধু বান্ধব যারা ছিলেন, যার শুভাকাঙ্ক্ষী ছিলেন, এখনো তার অনেকগুলো লবিস্ট ফার্ম আমেরিকায় কাজ করছে, ইউরোপে কাজ করছে, প্রচুর খরচ করা হচ্ছে, তারপরও তার ইমেজ তিনি ধরে রাখতে পারছেন না। তার প্রমাণ 15টি তিনি সফর করেছেন, দুটি তিনটিতে ফটো সেশন ছাড়া রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের দেখা পান নাই, ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখা করেন নাই, এবং যে দেশগুলোতেই গেছেন ফটো সেশনের বাইরে তেমন কোনো অর্জন হয়নি। স্টার্লিং এর মতো একটা কোম্পানি, যেটা দিয়ে আমেরিকাকে তার পক্ষে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে, সেটাও গ্রামীণ টেলিকমের সাথে কিন্তু এগ্রিমেন্ট সাইন করেছে, বাংলাদেশের বিটিসিএল এর সাথে না। এই হচ্ছে ডক্টর ইউনূস। তার সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো, আসলে যত দ্রুত বিদায় হয় তত দেশের মঙ্গল। মনে হয় ডক্টর ইউনূস কালকে বিদায় হলেও গতকালকে যদি বিদায় হতো, সেটাও মানে সেটাও একদিন পিছিয়ে গেলাম আমরা ব্যাপারটা। আমি বাংলাদেশের ক্ষতি যেটা হয়েছে সেটা পূরণ করা দুঃসাধ্য, তবে যতদিন যাবে এটা ইরিপেয়ারেবল ড্যামেজ হবে দেশের জন্য। সেটা হয়তো পূরণ করা সম্ভব হবে কিনা এ নিয়ে ভাবতে হবে আমাদেরকে। এই প্রসঙ্গে একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই বলছি, সরি আমার প্রায় আপনাকে আমি ছেড়ে দেব অল্প সময়। বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে একটা নির্বাচন যদি হয়, তাহলে বাংলাদেশটা একটা নির্বাচিত সরকার আসবে, সেটা একটা বাংলাদেশে একটা গণতান্ত্রিক ধারায় যাবে। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, 14 দল থাকছে না, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো জাতীয় থাকছে পার্টি। না, বা জাতীয় পার্টি, এরা এই যে এত বড় একটা মাস পিপল যারা নাকি বাংলাদেশের পক্ষের, 1971 মুক্তিযুদ্ধের পক্ষের, তারা নাই। সেইভাবে যদি সত্যি সত্যি কোনো একটা নির্বাচন করে ফেলতে পারে, সেই নির্বাচনের ফল কি হবে? সেই নির্বাচন দিয়েই আমাদের লাভ ফ- কি? না না না, ফল আপনার সামনেই আছে, আপনি যদি একটু পিছনে ফিরে যান আপনি দেখতে পাবেন। 96 এর 15 ফেব্রুয়ারি নির্বাচন হ্যাঁ, কয়দিন টিকেছেন? জেল এরশাদের সময় আহ 88 নির্বাচন 96। কয়দিন? হ্যাঁ, 96 না, 88 নির্বাচন কয়দিন টিকেছে? হ্যাঁ। সুতরাং এই কথাগুলো মাথায় আসলে সরকারের যেই থাকুক না কেন, মাথা ঠিক থাকে না আসলে। তারা মনে করে তারা যেটি করছে সেটি সঠিক, কিন্তু জনগণের মনের ভাষা তারা বুঝতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে খারাপ সময়, বঙ্গবন্ধু হত্যার 4 বছর পরে জিয়াউর রহমানের অধীনে 79 সনে নির্বাচন করেছিল, সর্বনিম্ন ভোট পেয়েছে, সেটি ছিল 25 ভাগ। আর 2008 সনের নির্বাচনে সকলের অংশগ্রহণে ভোট পেয়েছিল 48.4 ভাগ। যে দলটি এককভাবেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব করে, তাকে বাদ দিয়ে নির্বাচন করলে করা সম্ভব কিনা সেটা আমি জানি না। সে হুম। নির্বাচন হয়ে গেলেও নির্বাচন পরবর্তী তার গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে? তাহলে আর একটি প্রশ্ন হচ্ছে যে অপবাদগুলো আওয়ামী লীগকে দিয়ে আওয়ামী লীগকে প্রোপাগান্ডা চালিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তার প্রত্যেকটি প্রোপাগান্ডা তো আরো বড় করে এই সরকারের বিরুদ্ধে আসছে। তাহলে আওয়ামী লীগ সরকারের সরানোর জন্য ষড়যন্ত্র ছাড়া আর কি দাবি দায়ী করবেন বলুন আপনি? অনেক ধন্যবাদ মিলাদ ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এই প্রশ্নটা দিয়েই আমার অনুষ্ঠান শেষ। সেটা হচ্ছে তরুণ প্রজন্মের জন্য আপনাকে এই জিজ্ঞেস করছি, যে যে তরুণ যে সমন্বয়করা ছেলেপেলেরা আছে যারা নাকি ফেস এই এই জুলাই অগাস্টের আপরাইজিং এর যে ফেস, প্রথম ফেস, তারা প্রায়ই মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে তারা 24কে হাইলাইটেড করে। হ্যাঁ, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের রাজনৈতিক আন্দোলনের মধ্যে মূল দার্শনিক এবং আইনগত পার্থক্য কি? আইনগত। আমি আসলে দার্শনিকও নই, আইনজীবীও নই, সাধারণ একজন মানুষ হিসেবে বলতে পারবো সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয়, রাজনীতিবিদ হিসেবে? এক একটি পরাধীন জাতি হুম। 1971 সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে দেশকে একটি স্বাধীন ভূখণ্ড, স্বাধীন পতাকা, স্বাধীন পাসপোর্ট দিয়েছে। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযোদ্ধা। তার সাথে কারো কোনো তুলনা চলবে না, চলে না। অর্বাচীন কিছু কিছু আহ যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা আসলে, আমি একটা গল্প জানতাম একবার, একটা ওয়াজে শুনেছিলাম যে একটা কুয়ার ব্যাঙ, সে ওই যে বৃষ্টির মধ্যে ধরেন হাতি হেঁটে গেলে একটা পানি পানি জমে না, তার মধ্যে পড়ে গেছে।
উনি ভাবছেন উনি ব্যাংকটা ভাবছে যে প্রশান্ত মহাসাগরে পড়ে গেছে, এবং সে সেইভাবে প্ল্যান করছে। তো এদের অবস্থা তাই, যে সারা পৃথিবী, সারা বাংলাদেশ কি জিনিস, মহান মুক্তিযুদ্ধ কি জিনিস, তারা সেটা বোঝে না। আর আপনি যে পরবর্তী জেনারেশনের কথা বললেন, সবাই কিন্তু একমত না। না। শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশ, যাদের জনপ্রিয়তা একসময় ছিল, তারা সেই সময় জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারা সেই জুলাই জুলাই অগস্টে ছিল। কিন্তু কোনো একটি দলের বা কোনো একটি যারা বিপ্লবী বলে দাবি করে, তাদের অর্জন এক বছরের মতো এত নিচে নেমে আসতে পারে, বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রমাণ, পৃথিবীর অন্য কোথাও নাই কিন্তু। আরেকটি কথা চিন্তা করে দেখেন, নেপালে কিন্তু এই ধরনের আন্দোলন হয়ে গেছে, পরদিনই ছাত্ররা তাদের পড়ার টেবিলে চলে গেছে। পড়ার টেবিলে চলে গেছে, সেটা আমি, হ্যাঁ। আর আর এখন আমরা চাঁদাবাজির টেবিলে আছি, আমরা ক্ষমতার টেবিলে আছি, আমরা হুঙ্কারের টেবিলে আছি। আমাদের পড়াশোনা বই পুস্তক কিন্তু বন্ধ করে দিয়ে আমরা এখন বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত আছি। এই হ্যাঁ, হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা। অবস্থা। এবং একজন অভিভাবক বলছিলেন যে বইয়ের উপরে ধুলা পড়ে যাচ্ছে। হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের অবস্থা আসলে। যারা এই যে অর্বাচীন বললেন, যারা নাকি 71-কে 71-এর সাথে তুলনা করতে চায়, এটার আমার মনে হয় এগুলো কথাগুলো না বলাই ভালো, কথা বললে আরো বাড়ে। আরো যার বাড়ে। মাথায় বিন্দু মাত্র বোধ বুদ্ধি আছে, তিনি আসলে এর সাথে তুলনা করতে যাবেন না। না। এবং একমাত্র পিঠ বাঁচানোর জন্য জুলাই সনদ হতে পারে, ইন্ডেমনিটি হতে পারে। তবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় আমরা ইন্ডেমনিটি ইন্ডিপেন্ডেন্ট দেখেছি দেখেছি। দেখেছি সুতরাং ইন্ডেমনিটি কিভাবে কাজ করে সেটা আমরা জানি। সেটাই। অনেক ধন্যবাদ মিল্লাত ভাই, যে আজকে খুবই আমার মনে হয় অনেক কিছু আমাদের দর্শকরা জানতে পারবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আসলে বাংলাদেশটা আমাদের, আমাদেরকে সাধারণ মানুষকেই ঘুরে দাঁড়াতে হবে। সাধারণ মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং ন্যায়ের পক্ষে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং 1971, 90 সবসময় আমরা, বাংলাদেশের বাঙালি জাতি বারবার ন্যায়ের পক্ষে থেকেছে, এবং প্রতিবাদী হয়েছে, সত্যের পক্ষে থেকেছে এবং জিতেছে। অনেক ধন্যবাদ মিল্লাত ভাই, আপনি যুক্ত হয়েছেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, ঠিক। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।